স্যার 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 আমি আপনাকে একটু একটু পরে কল দিয়ে একটা মানে একটা একটা জরুরি একটা ইয়ে আসতেছে স্যার মানে কল আসতেছে স্যার 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 স্যার। আসসালামু আলাইকুম। আমি অ্যাকচুয়ালি কিছু বিষয়ে উত্তর দেওয়ার জন্য আমার লাইভে আসা। আমি কিছু তথ্য উপাত্ত এবং কিছু প্রমাণ সহ আমি এখানে কথা বলবো। আমার উদ্দেশ্য কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ বা কোনো প্রতিহিংসা তৈরি করা না। আমার উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণ একটা ক্লারিটির মাধ্যমে আহ, সবার কনফিউশনে দূর করা। আহ, আপনারা হয়তো রিসেন্টলি দেখতে পেয়েছেন যে পিনাকি ভট্টাচার্য সহ অনেক সাংবাদিক কিছু বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই বিষয়গুলো সম্পর্কে আমি কথা বলবো। আমি সংক্ষেপে বলি যে যে বিষয়গুলো নিয়ে আমি উত্তর দেবো তা হচ্ছে পিনাকি ভট্টাচার্য কিছু বিষয় উল্লেখ করেছেন, যেমন সেখানে তিনি আম, আমার একাডেমিক যোগ্যতা থেকে শুরু করে আমার বিএনপি নিয়ে বক্তব্য, বিএনপিতে আমার অবস্থান তথা খিলগাঁও থানার একটি মামলা এবং অনেকগুলো বিষয় তুলে ধরেছেন। এছাড়াও তারেক রহমানকে নিয়ে বক্তব্য দেওয়া এবং আম, আহ, তারপরে আবার তার পিনাকি ভট্টাচার্যের ভিডিওর মধ্যে আবার অনেকের কমেন্টসের মধ্যে কেউ কেউ আবার দীপু মনির সাথে আমার একটা ছবি টেনে এনেছেন। এখন আমি মূল বক্তব্যে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে একটা কথা বলি যে আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশে 2014 সাল থেকে আমি আমি ওই সময় থেকে আমি যেহেতু সোশ্যাল মিডিয়া টিভি মিডিয়াতে অ্যাক্টিভ, তখন থেকে আমি বলবো 2014 সাল থেকে বাংলাদেশের অবস্থা কী ছিল আপনারাই বলেন। তখন বাংলাদেশে আপনার এই 14 সাল থেকে 24 সাল পর্যন্ত কার সম্পর্কে মামলা হয়নি, কাকে নিয়ে আজে বাজে মামলা হয়নি। আপনার বেগম খালেদা জিয়াকে তো নিয়মিত মামলা হয়েছে আপনার সেই জিয়া ট্রাস্ট দুর্নীতি নিয়ে, তার কি সে এটা করেছিল? তারপরে স্কটল্যান্ডের ওয়াহিদুল নবী, তাকে তো টেরোরিস্ট বানায় তাকে মামলা করছে, সন্ত্রাসী বানিয়ে। সে কি আসলে সন্ত্রাসী ছিল? আমাকে যারা মামলা দিয়েছে আপনারা ভালো করে জানেন তারা কারা। আমি র্যাবে থাকা অবস্থায় আমার স্বল্প ডিউরেশন আমি র্যাবে ছিলাম। আমি একমাত্র ব্যক্তি যে আপনি খেয়াল করে দেখেন, আমি রিটায়ার্ড হওয়ার পরে আমি বাংলাদেশে একমাত্র সামরিক অফিসার, আপনারা খোঁজ নিয়ে দেখেন যে বাংলাদেশে থাকা সামরিক অফিসারদের মধ্যে সবচেয়ে বেশি আমি আওয়াজ তুলছি। এর চেয়ে বেশি যদি আমি আওয়াজ তুলতাম আমার অবস্থা তাহলে বাংলাদেশ থেকে যারা পালিয়ে গিয়েছেন তাদের মতো হতো। কিন্তু আমার তো সেই সুযোগ সুবিধা ছিল না, দেশের বাইরে আমি চলে যাব। আর আমার বাবা আমার জন্য এত অবৈধ টাকা ইনকাম করে যায়নি যে আমি সব কিছুকে ফাইট করব। আমার পক্ষে এমন অবস্থা ছিল না যে কোনো একটা ঘটনার কারণে আমি জেলে যাব আর আমার পরিবার একটা অপরণীয় কষ্ট ভোগ করবে। আমি আপনাদের মতো এত সাহসী শক্তিশালী না। আমি আমার পরিবারের প্রতি আমি অনেক দুর্বল, কারণ দিন শেষে আমাকে আমার পরিবারের কাছে ফিরে আসতে হয়। তবে হ্যাঁ, যে মানুষগুলো এই আওয়ামী লীগের নির্যাতনে বিএনপি তথা জামাত বিভিন্ন দলের যারা যারা পরিবার থেকে দূরে যে জেলে ছিল তাদের কষ্টটা উপলব্ধি করে বলেই আমি এটাকে বুঝতে পারি যে কতটা অবর্ণনীয় কষ্ট তারা করেছে। সেই কষ্ট দেখেই কিন্তু আমরা অনেক সময় আমাদের আমরা আমরা ভীত হই। এখন আমার হয়তো ওই সাহস ছিল না পরিবারের, কারণ আমি সেই সাহস দেখাতে পারিনি। কিন্তু যারা আজকে বেশি সাহসের কথা বলেন সেই ব্যক্তিগুলো বাংলাদেশে থেকে কি করেছে। আমার এখন কথা হচ্ছে যে আমি আসলে পিনাকি ভট্টাচার্য নিয়ে আমার কমপ্লেন নাই, কারণ আমি জানি পিনাকি ভট্টাচার্যকে কারা কি তথ্য দিয়েছে। তার মধ্যে কোনো একজন ব্রিগেডিয়ার সাহেব আছেন, আমি তার ব্যাপারেও জানি। কিন্তু আমি আমার মা একটা কথা বলতো যে অন্যের দোষ তুমি গোপন রাখবে, আল্লাহ তোমার দোষ গোপন রাখবে। আমি কাউকে নিয়ে আজে বাজে কথা লাইভে এসে বলতে চাই না। আমাকে নিয়ে আপনারা যে যত খুশি বলে যান, আমি আল্লাহ রহমত ইনশাল্লাহ আল্লাহ যদি ধৈর্য দেয় আমি শুধু ডিফেন্ড করে যাব। আচ্ছা, এখন পিনাকি ভট্টাচার্য বিএনপির বক্তব্য নিয়ে একটা কথা বলছেন। আপনারা বলেন যে সেই মুহূর্তে আমি যে বক্তব্যটা দিয়েছি বিএনপিকে নিয়ে 2017-18 সালের দিকে বেগম খালেদা জিয়া অ্যারেস্ট হওয়ার পরে ওই মুহূর্তে বিএনপি কি নেতৃত্ব ছিল? আপনারা নিজেরাই বলেন। ওই মুহূর্তে বিএনপির প্রকৃতপক্ষে নেতৃত্ব ছিল? আমি যে সমালোচনা করেছি সেখানে একটা বক্তব্য ছিল যে আমেরিকা থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা যায়, রাজনীতি করা যায় না। এখানে ভুল কথাটা কি বলছি বলেন? আপনি একটা সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য এক জায়গাতে আরেক জায়গায় ফোন করে বললে একটা বোমা ব্লাস্ট করা যাবে। কিন্তু আমি তো এটা মিন করিনি যে বিএনপির কোনো নেতা তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড দূরবেশী করতে পারবেন। তাহলে তো আমি সেখানে লন্ডনের নাম নিতাম, আমি আমেরিকা বলবো কেন? তার ক্ষমতা থাকে লন্ডনে, আমি তো বলছি আমেরিকার কথা। আচ্ছা,
এখানে আমি এই জন্য বলছি যে বিএনপির রাজনীতিতে নেতৃত্বটা তারেক রহমান বা বেগম খালেদা জিয়ার অ্যাক্টিভ পার্টিসিপেশন না থাকলে এই দলের নেতৃত্বটা আসলে স্ট্রং হবে না। আপনার প্রতিপক্ষ যখন একটার পর একটা ষড়যন্ত্র করে আপনার বিরুদ্ধে সফল হবে, আপনি কি আর লোকজন কি তখন আপনার প্রশংসা করবে? বলে তখন লোকজনের উচিত আপনাকে সমালোচনা করা। আমি সমালোচনা করেছি, আমি তো এটা অস্বীকার করার কিছু নাই। আমি ইভেন টকশোর মধ্যে এটাও বলছি বিএনপি নেতা থাকতে ভালো হতো, কারণ আমি যে সমালোচনা করতেছি ওই নেতা শুনলে ভালো হতো। আমি তো বিএনপি কোনো নেতাকর্মী ছিলাম না, আমি বিএনপির ওয়েল উইশার। আমি বিএনপির ওয়েল উইশার হিসাবে আমি যদি কথা না বলি, বিএনপির পদধারী ব্যক্তি কথা বলতে পারবে না তো, কারণ তিনি কথা বলে কালকে পদ হারাবেন। আমি আজকে যে কথা বিএনপির বিরুদ্ধে বলতে পারবো, কালকে তো সেই কথা বলতে পারবো না। হ্যাঁ, আমাকে গতকালকে রাতে যখন পিনাকি ভট্টাচার্যের সাথে কথা হচ্ছিল, ওনার সাথে আমার গতকালকে রাতে কথা হয়েছে অনেকক্ষণ, প্রায় 1.5 ঘন্টার মতো। সেখানে তিনি কয়েকটা ভ্যালিড কোয়েশ্চেন আমাকে করেছেন। আমি তার সেই প্রশ্নকে আমি অসম্মান করব না। তিনি একটা কথা বলেছিলেন আমাকে যে আপনি এই সমালোচনা তাহলে এখন করেন না কেন, এখন কেন উল্টা তারেক রহমানের প্রশংসা করলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিষয়টা হচ্ছে যে আমি একটা যে প্রোগ্রামটায় জয়েন করেছি, তারুণ্যের উৎসব, এটা আমার জীবনে বিএনপির কোনো প্রোগ্রামে সর্বপ্রথম একটা উপস্থিতি। সর্বপ্রথম বিএনপির কোনো প্রোগ্রামে আমি উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, বক্তব্য রাখার। সেই জায়গায় যাইকে আমি আপনার প্রথম দিনে শুধু সমালোচনা করব? সমালোচনা করতে গেলে তাকে মানুষের একটা প্ল্যাটফর্ম দরকার, গ্রহণযোগ্যতা থাকতে হবে। আমি মিডিয়াতে সমালোচনা করে আমার একটা অবস্থান তৈরি হয়েছে। বিএনপি সেখানে তরুণদের মধ্যে যখন আমার উৎসাহ দিতে হবে, তারুণ্যের যেখানে রাজনৈতিক ভাবনা, অর্থনৈতিক মুক্তি প্রোগ্রামে আমার দায়িত্ব ছিল উৎসাহ দেওয়া, আমি সেই উৎসাহ দিয়েছি। সেখানে তো আমার উচিত না তাদেরকে নিরুৎসাহিত করা, সব জায়গায় সব সমালোচনা করা উচিত না। হ্যাঁ, কিছু কথা কিন্তু আমি বলেছি, একদম যে বলিনি। যেমন তাদের 31 দফা নিয়ে আমি কিন্তু সমালোচনা করছি, যে অনেক নেতারা এটা জানেন না। আচ্ছা, তারপরে তিনি আরও একটা প্রশ্ন করছেন আমাকে যে আপনি সেখানে তারেক রহমানকে নিয়ে কেন বলবেন, তরুণদেরকে আপনি উৎসাহ দিবেন। আমি এটার উত্তর হচ্ছে কি, হ্যাঁ আপনার কথাও রাইট, পিনাকি ভট্টাচার্য যেটা বলছে তার প্রশ্ন রাইট, কিন্তু একই সাথে এটাও সত্য, কারণ এই তরুণদেরকে এখন সবচেয়ে বড় নেতৃত্বকে দিচ্ছেন তারেক রহমান। তারেক রহমান যদি নিজেই এটার দ্বারা ফোর্সফুলি হোক, মোটিভেটেড হোক, যেভাবে হোক, তিনি যদি এখানে কনভিন্স হয়ে, স্ট্রংলি যদি মোটিভেটেড হয়ে তিনি যদি কোনো দায়িত্ব পালন না করেন, তিনি যদি তার মধ্যে যদি একটা ড্রাইভিং ফোর্স কাজ না করে, তাহলে তিনি তরুণদেরকে কীভাবে নেতৃত্ব দেবেন? তারেক রহমানকে উৎসাহ দিলে, তিনি সঠিক দিক নির্দেশনা পেলে, তিনি ভালো করলে অটোমেটিক্যালি তরুণরা ভালো করবে। তারপরে সেখানে আমি অনেকে বিতর্ক করেছেন হাওয়া ভবন নিয়ে। আমি তো হাওয়া ভবনের এখানে গীত গাইনি, আমি বলেছি ফ্যাক্ট, কম্পারেটিভ স্টেটমেন্ট দিয়েছি যে হাওয়া ভবন কী করছে, সিআরআই কী করছে। সিআরআই গভর্নমেন্ট ফান্ডেড প্রজেক্ট ছিল, হাওয়া ভবন ছিল একটা রিসার্চ বেস, যেখানে গবেষণাধর্মী প্রতিষ্ঠান ছিল। সেখানে 2-4 জন লোক উল্টাপাল্টা কাজ করতে পারে, বাট আমি ইন্টেনশনের কথা বলেছি যে হাওয়া ভবনের ইন্টেনশনটা কী ছিল সেটা নিয়ে কথা বলেছি। সেই ইন্টেনশনটাকে অনেক নেতাকর্মী টাকা সদ্ব্যবহার নাও করতে পারে, বাট এটার দায়টা তো একা তারেক রহমানের না। আমি সেই লাইনের কথাগুলো বলছি। আচ্ছা, এটা নিয়ে যাই হোক। তারপরে পিনাকি ভট্টাচার্য বলেছেন চায়না, ফজলে আকবর কেন তিনি চায়না ভিজিটে গিয়েছিলেন, এটা আমি জানবো কেন? ফজলে আকবর কেন চায়না গেছেন এটা আমার জানার বিষয় না। ফজলে আকবর তিনি, তাকে আমি আর বিএনপির রাজনীতিতে তাকে আশা করি এই জন্য, তিনি অত্যন্ত হাইলি প্রফেশনাল। এই লোকটা সে সুদানে যখন ফোর্স কমান্ডার ছিল তার অতুলনীয় অবদান ছিল, এবং তিনি সেনাপ্রধান হওয়ার কথা ছিল, তিনি সেনাপ্রধান হতে পারেননি। তাকে খালেদা জিয়ার গভর্নমেন্ট তাকে সেনাপ্রধান না বানিয়ে তাকে মঈন আহমেদকে বানিয়েছিল। তারপরে এই ফজলে আকবরকে যখন 2008 সালে বিএনপি ডাকে সারা দিয়ে তিনি কিন্তু ম্যাডামের সিকিউরিটি প্লাস ডিফেন্স অ্যাডভাইজার হিসেবে তিনি কাজ করা শুরু করেছেন। এরপরে ওনাকে 14 সালে ইউনাইটেড নেশনস থেকে অনেক গুরুত্বপূর্ণ পদে চাকরির জন্য অফার দেওয়া হয়। তিনি কিন্তু সেখানে জয়েন না করে ম্যাডাম তাকে বলে যে আপনি না যে আমাদের সাথে থাকেন, তিনি তার সাথেই ছিলেন। তো এই মানুষটা কখনো কোনো ধান্দা ফান্দার মধ্যে ছিল না। তাকে আমার পছন্দ করার চেয়ে, তাহলে ঠিক আছে আপনি অন্য কোনো জেনারেলের নাম বলেন, আমি কাকে পছন্দ করবো বিএনপির জন্য, আপনারাই বলে দেন। বেটার কে আছে ফজলে আকবর বাদে, আমি তার জন্যই আমি সমর্থন করব। তারপরে হচ্ছে আমার একাডেমিক ক্রেডেনশিয়ালস নিয়ে কথা বলছেন পিনাকিদা। আমি আমার এসএসসি এইচএসসির কোনোটাতে আমি কিন্তু সেকেন্ড ডিভিশন পাইনি, সবগুলোতে কিন্তু আমার প্রথম বিভাগ। ইভেন মাস্টার্সের আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 3টা সাবজেক্টে মাস্টার্স করছি, ওই 3টা তো আমার ফার্স্ট ক্লাস। আপনি সেখানে বলছেন আমি 3rd ডিভিশন, আমার জীবনে আমি কোনো 3rd ডিভিশন পাই নাই। আমি প্রত্যেকটা জায়গায় আমার কলেজে আমি ফার্স্ট বয় ছিলাম। আমি স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি যে ডিপার্টমেন্ট ছিলাম, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু আমি লিডিং প্রথম দিকে ছিলাম। আইআর ডিপার্টমেন্টের আপনি যে তানজিমুদ্দিন স্যারকে নিয়ে কিছু কথা বলেছেন,
প্রফেসর তানজিম উদ্দিন জুলাই অভ্যুত্থানে অন্যতম নেতৃত্বদানকারী ব্যক্তি, আমি নিজে সাক্ষী। আমি নিজে ঢাকা ইউনিভার্সিটিতে তানজিম উদ্দিন স্যারের সাথে সাক্ষাৎ করেছি। ইভেন প্রফেসর আসিফ নজরুলের আগে তানজিম উদ্দিন ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে নেমেছিল, কিন্তু দুঃখের বিষয় তানজিম উদ্দিনকে নিয়ে কেউ কথা বলে না। এবং এই তানজিম উদ্দিন স্যারের আমি ডাইরেক্ট ছাত্র, তানজিম উদ্দিন স্যারও জানে আমি কেমন ছাত্র ছিলাম। তার সাবজেক্টে আমি ওয়ান অফ দ্য হাইয়েস্ট মার্ক পাবো। আমি আইআর ডিপার্টমেন্টে পড়াশোনা করছি, আইআর এর রেজাল্ট কি, আমার আইআর ব্যাচের যারা ছাত্র আছে তাদেরকে জিজ্ঞেস করে আমার ক্লাসে আমার অবস্থান কি ছিল, আমি কয়টা সাবজেক্টে হাইয়েস্ট মার্ক পেয়েছি, আমার গ্রেডিং কি, সেখানে আমাকে, তারপর আমি কিমিউনিটিতে মাস্টার্স করছি, কিমিউনিটি ডিপার্টমেন্টে জিজ্ঞেস করে আমার রেজাল্ট কি। ক্রিমিনোলজিতে মার্কস ওটা খুব কঠিন, সেখানেও কিন্তু আমি 3.42 পেয়েছি, এবং আমার ভাইবা মার্কস যদি ভালো থাকতো তাহলে হয়তো আমি আরও অনেক বেশি পেতাম। আমার ভাইবা 50-র মধ্যে আমি খুব সম্ভবত মনে হয় সামও পাস মার্ক পেয়েছিলাম। আমার কিন্তু আমার একাডেমিক রেজাল্ট খোঁজ নিয়ে দেখেন কি, প্রতিটা জায়গায় আমার লিখিত পরীক্ষা, আমার ক্লাস পার্টিসিপেশন, সব জায়গায় আমার মার্কস খোঁজ নিয়ে দেখেন কি মার্কস পেয়েছি। যাই হোক, সেটা বাদ দিলাম। তারপরে আপনি খিলগাঁওর বিষয় নিয়ে, আচ্ছা দীপমণির বিষয়টা আগে বলিনি। দীপমণিকে নিয়ে একটা কথা বলেছেন, দীপমণির সাথে আমার ছবি আছে। আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, আপনারা যদি দেখতে পান খেয়াল করে দেখবেন, দেখেন দীপমণিকে নিয়ে একটা এই ছবিটা দেখতে পাচ্ছেন, এই যে দীপমণির সাথে আমার একটা ছবি, দেখেন উপরে যে একটা ব্যক্তি সাজ্জাদ হোসেন, দীপমণির পিএস ছিল, এটা কয় তারিখে খেয়াল করেন তো, এটা ভিডিও এটা দেখেন, এটা হচ্ছে জুলাই 2023 সাল, জুলাই বা ফেব্রুয়ারি। এখানে এই যে একটা চিঠি দেখেন, দীপমণির এই ছবির উপর একটা চিঠি, এই চিঠিটা ছিল, এই দেখেন চিঠিটা দেখেন, এটা আমি একটা স্কুলের সভাপতি, ওই যে আমার স্বাক্ষর, স্কুলের সভাপতি থাকা অবস্থায় আমি চিঠিটা স্বাক্ষর করে নিয়ে গিয়েছিলাম দীপমণিকে দাওয়াত দেওয়ার জন্য, শিক্ষামন্ত্রীকে দাওয়াত, আমার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এখানে আমি ভুলটা কি করতে বলেন, আমি একটা স্কুলের গভর্নিং বডির সভাপতি হিসাবে শিক্ষামন্ত্রীকে দাওয়াত দিতে যাইতে পারি না। শুধু এই আপনাদের একটা ছবি, আমার সাথে দীপমণির আরও একটা ছবি আছে। আমি শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রেজেন্টেশন দিতে দীপমণির কাছে গিয়েছিলাম, এবং আমার সাথে ঢাকা ইউনিভার্সিটির আইবিএর একজন প্রফেসর ছিল, আইবিএর একজন প্রফেসর নিয়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি প্রেজেন্টেশন দিতে আমি দীপমণির কাছে গিয়েছিলাম। দীপমণি আমার কিছুই ব্যক্তিগতভাবে চিনতেন না। গিয়েছিলাম এই জন্য, কারণ বাংলাদেশের শেখ হাসিনা পিরিয়ডে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে। তখন আমি মেজর রেজা শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য আমি এগিয়ে গিয়েছিলাম। আমি বাংলাদেশের অনেকগুলো প্রতিষ্ঠানে কাজ করেছি। আমি এক্সটার্নাল অ্যাফেয়ার্স দেখি। ব্রিটিশ আমেরিকা টোবাকোতে, ওই মুহূর্তে আমি ব্রিটিশ আমেরিকা টোবাকোতে জব করি। ব্রিটিশ আমেরিকা টোবাকোর আমি এক্সটার্নাল কিছু ফাংশন দেখতাম, আমি কমিউনিকেশন, ব্যাটের যে বিভিন্ন আপনার যেগুলো হতো, বিভিন্ন জায়গায় কাউন্টারফিট প্রোডাক্ট নকল হইতো, কাউন্টারফিটিং, আপনার ফেক প্রোডাক্ট, এগুলোর এগেনস্টে আমি কাজ করতাম ব্রিটিশ আমেরিকা টোবাকোতে। খোঁজ নিয়ে দেখেন, তখন আমাকে বিভিন্ন জায়গায় যোগাযোগ রাখতে হইতো ব্রিটিশ আমেরিকা টোবাকোর পক্ষ থেকে। আমি বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে রিলেশন করতাম, যোগাযোগ করতাম, দেখা করতাম। এবং আমি আমার আইবি এর পরিচয়ের কারণে, আইবি এর আমি এমবিএ করাচ্ছিলাম বিধে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় ভাই ব্রাদার যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করতেন তাদের সাথে যোগাযোগ করতাম। আমার এই এক্সটার্নাল কমিউনিকেশন, এটা আমার যোগ্যতা, এটা ধান্দা না। আমি সেই জন্য তখন ওই সবাদের প্রফেশনাল কাজের পাশাপাশি যখন এদের সাথে আমার সম্পর্কটা হয়েছে, তখন আমি চিন্তা করলাম ওয়াই নট টু ওয়ার্ক ফর এডুকেশন। কারণ আমি গেস্ট লেকচারার হিসেবে আইবিএতে 2016 সাল থেকে বিভিন্ন সাবজেক্টের উপর আমি বক্তব্য দিয়েছি, ক্লাস নিয়েছি। আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিওপিতেও কিন্তু আমি কয়েকটা কোর্স কন্ডাক্ট করেছি, বিজনেস কমিউনিকেশন পড়িয়েছি। আমি ঢাকা ইউনিভার্সিটির বিজনেস স্ট্র্যাটেজি অনুষদেও আমি স্ট্র্যাটেজিক মার্কেটিং এবং স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এই সাবজেক্টগুলো পড়াইছি। আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতেও পড়াইছি, ইভেন নাফিস শারাফতের কানাডিয়ান ইউনিভার্সিটিতেও পড়াইছি। তার মানে কি আমি নাফিস শারাফতের বন্ধু? আমি হালাল উপার্জন করার জন্য এতগুলো জায়গায় দৌড়াই বেড়াইছি, একটা ফুল টাইম জব, পাশাপাশি আমি বিভিন্ন জায়গায় লেখালেখি, টক শো, এটা ওটা করেছি, কন্ট্রিবিউট করছি, ধান্দাবাজি করিনি। এখন আসি চাঁদাবাজির কথা। খোঁজ নিয়ে দেখবেন পিনাকি ভট্টাচার্য না শুধু, সবাইকে বলবো, খিলগাঁও থানায় আমি গিয়েছিলাম একটা গাড়ি উদ্ধার করে গাড়িটা দিয়ে আসতে। আমি যখন গাড়িটা উদ্ধার করে খিলগাঁও থানায় দিতে যাই, তখন আমার বিরুদ্ধে জিয়াউল হাসান যারা খেপা ছিল, আমাকে তখন ওই ওসি আমার সাথে বেয়াদবি করছিল থানায়। তখন আমি এটা খিলগাঁও র্যাব ক্যাম্পের
তখন মেজর মহিউদ্দিন বা ক্যাপ্টেন মহিউদ্দিন কিছু একটা হবে, তাকে ফোন করে বলছিলাম যেখানে র্যাব এরকম একটা খিলগাঁও থানার খুব একটা বেদবি করতেছে, একটু এই জায়গার লোকাল ডিসি বা কারোর সাথে কথা বলার জন্য তাকে আমি বলছিলাম, কারণ আমি তখন র্যাব থেকে পোস্টেড হয়ে গেছি অলরেডি। তখন উল্টা এই র্যাব টিম থেকে র্যাব হেডকোয়ার্টারে ফোন করে জানাইছিল যে শিকার পেয়েছি, মানে কি আমার বিরুদ্ধে তাদের একটা ক্ষোভ ছিল, আক্রোশ ছিল, খাপ মতো পায় না। তখন এই র্যাব খিলগাঁও থানার ওসি সিরাজকে চাপ দিয়ে তখন সিরাজ আমার বিরুদ্ধে ওখানে মামলা করে। আমাকে আমি নিজে স্বেচ্ছায় গেলাম, আমাকে অ্যারেস্ট করলো কোথায়? এবং আমার সাথে দুর্ব্যবহার করার কারণে তখন আমি যাকে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাকে জানাই, তারা উল্টা আমাকে অসহযোগিতা করছিল। কেন করছিল? আমি যদি আওয়ামী লীগের লোক হইতাম তাহলে কি এটা করতো? আচ্ছা, এই ঘটনা 2012 সালের, আর আমি তারও প্রায় 1 বছর পরে আমি রিটায়ারমেন্টে আসছি, বা তারও বেশি সময় হবে, কম বেশি যাই হোক। আমি যখন রিটায়ারমেন্টে আসি তখন আমার একটা তদন্ত কমিটি হয়, সেই তদন্ত কমিটিতে আমার বিরুদ্ধে ইনকোয়ারি করতে যে আমাকে নানান হয়রানি করা হতো, মানসিক টর্চার করা হতো। এটা বিস্তারিত জানতে গেলে আপনারা আমার তৎকালীন কমান্ডিং অফিসার কর্নেল শাহরিয়ার, তার কাছে খোঁজ না যায়নি কি হয়েছিল আমার সাথে, অ্যান্ড কর্নেল হাসান ইমাম হাসান মৃধা, তার কাছে খোঁজ নিয়ে যায়নি। এখনো জীবিত আছে লেফটেন্যান্ট জেনারেল সাব্বির স্যার, তখন ইসের জিওসি রংপুরের, তিনিও জানেন যে তাকে কি পরিমাণে প্রেশার দেওয়া হয়েছিল সাব্বির স্যারকে। আমি তো রেফারেন্স দিয়ে দিলাম, তাকে জিজ্ঞেস করেন। একজন মেজর জেনারেলকে তখন জিয়াউল হাসানের মতো লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল আলমের মতো মানুষ প্রেশার দিত, কেন আমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে না? কোনো প্রমাণ ছিল না, কারণ যাকে বাদী বানানো হয়েছে সেই লোক জীবনে আমাকে দেখেই নাই, যাকে সাক্ষী বানানো হচ্ছে সেও কোনোদিন আমাকে দেখে নাই। কিন্তু কি করছে? অন্য একটা ঘটনার সাথে একটা গ্রুপ এক ব্যক্তিকে কিডন্যাপ করে যাচ্ছিল, সেই ব্যক্তি যা খিলগাঁও ব্রিজের ওখানে যা ধরা পড়ছে কিডন্যাপ করতে যায়, সেই গ্রুপের কেসের সাথে আমাকে সম্পৃক্ত করে দিয়েছে। আপনার কেসের ডিটেলসটা পড়লেন, ওখানে কিন্তু কিডন্যাপ অপহরণ মামলা, চাঁদাবাদী না। সেই অপহরণ মামলার মধ্যে আমার নামটা ঢুকে গেছে। আমার ঘটনা ডিফারেন্ট, আমি গেছি একটা গাড়ি উদ্ধার করে ওই গাড়িটা ওখানে থানায় নিয়ে জমা দিতে, আর সেখানে আমাকে আরেক কেসে ঢুকাই দিছে। যাক, সেই কেস থেকে কিন্তু আমি এই 5 আগস্টের পরে আমি বেকসুর খালাস, এবং সেখানে কোর্টের রায়ে লেখা আছে, দেখেন এই যে কোর্টের রায়, দেখেন এই রায়ে 3 নম্বর পেজে পরিষ্কার লেখা আছে, এই মামলাটা সাজানো মামলা ছিল। এই রায়ে পরিষ্কার 4 নম্বর পৃষ্ঠা লেখা আছে যে লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল আলম, জিয়াউল আহসান এবং সিরাজুল ইসলাম, আমি লাইনটা দেখে পড়ি, এই যে দেখেন, এই যে এই পেজটা দেখেন, আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এখানে লেখা আছে যে তৎকালীন খিলগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল ইসলাম শেখ, লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান, লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল রশিদ ষড়যন্ত্রমূলকভাবে অত্র মামলায় আসামিকে সম্পৃক্ত করেছে। দরখাস্তকারী আসামির পেশাগত ক্যারিয়ার ধ্বংস করার জন্য অত্র মিথ্যা মামলা আনয়ন করা হয়েছে। অত্র মামলায় আসামি তৎকালীন খিলগাঁও থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ এবং জিয়াউল আহসান ও লেফটেন্যান্ট কর্নেল রাশিদ কর্তৃক নির্যাতন বাধ্য হয়ে সিআরপিসির 144 ধারায় জবানবন্দি প্রদান করেন। এই যে দেখেন, এখন এটা নিয়ে আপনারা কথা বলছেন, সমস্যাটা আসলে এইখানে না। সমস্যাটা হচ্ছে কি, আমাকে এক গ্রুপ মনে করছে। সমস্যা হচ্ছে 2টা পয়েন্ট। একটা হচ্ছে ফজলে আকবর স্যারের সাথে আমার পরিচয় আছে, যোগাযোগ আছে, তিনি চায়না গেছেন কেন এইটা, সেটার জন্য আমার প্রতি ক্ষোভ। আরেকটা হচ্ছে তারেক রহমানের বন্দনা গিয়েছি, আমি স্বীকার করি আমার তারেক রহমানের এখানে হয়তো আমার কথাবার্তা অতি প্রশংসা হয়ে যেতে পারে, সেটার জন্য সেটার জন্য আপনি আমাকে বলতে পারেন যে আপনি একটু বেশি প্রশংসা চাটুকাইতে কেন করছেন, বাট আপনি আমার চরিত্রহীন করবেন। আচ্ছা, তারপরে আমি এটাও ফিল করি যে আমার আসলেই তো আমার এত প্রশংসা করার কিছু নাই, কারণ বিএনপি এমন একটা দল, তার আওয়ামী লীগের মতো না। আওয়ামী লীগের আপনি প্রশংসা করবেন, সে মাথায় তুলে রাখবে, জিন্দেগিতে আপনাকে ফেলে দিবে না। শেখ হাসিনা কিন্তু তার দলের ত্যাগী নেতাদেরকে ওহন করেন নাই, তিনি ওহন করছেন তার দলের চাটুকারদেরকে। শেখ হাসিনা কিন্তু এটা খারাপ বলেন আর ভালো বলেন, এইটা কিন্তু তার বৈশিষ্ট্য ছিল। যারা চাটুকারিতা করতেন শেখ হাসিনা তাদের কাউকে ফেলে দেয়নি, প্রত্যেকে মন্ত্রী মিষ্টা বানাইছে। কিন্তু বিএনপির ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আসলে তা না, বিএনপিতে চাটুকারিতা করে কেউ কিছু করতে পারেনি। আর বিএনপি প্রশংসা করেও লাভ নেই। আপনি যদি একবার বিএনপিতে কোনো একটা জায়গায় একটু পিছলে পড়ে যান, দ্বিতীয়বার বিএনপি আপনাকে সুযোগ দিবে না। যে কারণে বিএনপির লোকজনও জানে যে বিএনপিতে এত চাটুকারিতা করে লাভ নেই। সো আমার এই কথাটা কিছু যদি বলে থাকি, সেটা আমার কাছে ওই মুহূর্তে রিলেভেন্ট মনে হয়েছে, আমি লজিক্যালি বলেছি। এবং আমার কথাটা কি ছিল আপনি পুরো বক্তব্যটা শুনেন। আমি এখনও সেই কথার উপর আমি স্ট্রংলি অবস্থান করব, আমি এটা অস্বীকার করব না।
আমি বলেছি কথা এটা যে তারেক রহমানের সামনে জিয়াউর রহমানের আদর্শ আছে। জিয়াউর রহমানের সামনে তারেক রহমানের মতো কোনো আদর্শ ছিল না। জিয়াউর রহমান ছিলেন একা একজন সিঙ্গেল ব্যক্তি। তার সামনে ফলো করার মতো তার কোনো পিতা কেউ ছিল না, যিনি কোনো সেট পলিসি তৈরি করে দিয়ে গিয়েছে। তো জিয়াউর রহমান যতটা করেছে তার চেয়ে বেশি তারেক রহমানের করা উচিত, কারণ তার সামনে বাবার আদর্শ আছে। আর জিয়াউর রহমানের জন্য এটাই গর্বের হবে যদি তারেক রহমান জিয়াউর রহমানকে ছাড়িয়ে যেতে পারে। তা আমি বক্তব্যে আমি ভুল কি বলছি? আমি বলছি এটা যে তারেক রহমানের সামনে যেহেতু জিয়াউর রহমান আদর্শ আছে, সে আমরা আশা করি তিনি জিয়াউর রহমানকে একদিন ছাড়িয়ে যেতে পারবেন। আমি কিন্তু ফিউচার টেন্সে কথা বলছি, আশা করি যে তিনি তাকে ছাড়িয়ে যেতে পারবেন কথা ছিল আমার। তো এটা কি ভুল? এখন কি ভুল বললাম? আমরা কি চাই না তিনি কেউ জিয়াউর রহমানকে ছাড়িয়ে যাক? আমরা কি চাই না কোনো পিতা পুত্রকে ছাড়িয়ে যাক? তাহলে ভুলটা কি বললাম? আচ্ছা, এখন আমি আসি আপনার আরও বিষয়। বেগম খালেদা জিয়ার বাসায় আমরা কতগুলো অফিসার গিয়েছিলাম 2015 সালের 21 ফেব্রুয়ারি। সেই খালেদা জিয়ার বাসায় যাওয়ার সময় আমার সাথে যেসব অফিসাররা ছিল, স্কোয়াড্রন লিডার ওয়াহিদুন নবী, ক্যাপ্টেন রেজাউর, ক্যাপ্টেন গনিউল আজম, লেফটেন্যান্ট ইফতেখার, ফ্লাইট লেফটেন্যান্ট রেজওয়ান এবং লেফটেন্যান্ট সাইফুল্লাহ, যাই হোক আমি নামটা খেলে, নেভির একটা অফিসার ছিল মেজর জামাল হায়দার, প্রত্যেকের নাম আমার মুখস্থ আছে। এদের অনেককে আমি নিজে ফোন করে আনছি। নেতৃত্বে ছিল ওয়াহিদুন নবী স্যার এবং রেজাউল স্যার, এরা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছিল। এবং এখানে আরেকটা অবদান ছিল জামাল হায়দার স্যারের, তার ফুল ফ্যামিলি নিয়ে আসছিল, তার বউ বাচ্চাও সাথে আসছিল, অন্য অফিসার খুব সম্ভবত। সেখানে আমরা যখন ওই খালেদা জিয়ার বাসায় খাবার নিয়ে যাই, তখন প্রত্যেকটা অফিসার দৌড়ের উপর ছিলাম আমরা। আর আমি যেহেতু ফোন করে বিভিন্ন জনের সাথে কন্ট্যাক্ট করতে, এবং এই দায়িত্বটা আমাকে ওয়াহিদুন নবী স্যার দিয়েছিল। যখন আমার ফোনটা ট্যাপ হয়েছিল, আমাকে ডেকে এটা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আমি কেন এই কোঅর্ডিনেশন করেছি। আমি তাও ওয়াহিদুন নবী স্যার তাদের কাছে তার নামটা বলিনি যে আমাকে দায়িত্বটা ওয়াহিদুন নবী স্যার দিয়েছে। এতটা আমাদের মধ্যে গুড বন্ড ছিল। সেখানে ওই রকম অবস্থায় আমি তো ভাই যদি ওয়াহিদুন নবী স্যার বা ওখানকার যদি আরও অনেকের মতো প্রতিবাদ করতাম, আমাকে তো তাহলে আমার অবস্থা সেই আপনার কিছু কিছু আমাদের যে লোকজন যে অবস্থা হয়েছিল তাদের মতো হতো। আপনার খেয়াল করে দেখেন তখন কারা কারা জেলে গিয়েছিল, কারা কারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল। এই পিনাকি ভট্টাচার্য তারই দেশ ত্যাগ করতে কীভাবে বাধ্য হয়েছিলেন তিনি। যেই মানুষ একটা প্রতিকূল অবস্থায় দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন, তার তো অ্যাটলিস্ট তার চেয়ে ভালো এটা কে বোঝার কথা? তার তো বোঝার কথা যে আমরা ওই মুহূর্তে বাংলাদেশে যারা ছিলাম, আমাদের যদি ব্যালেন্স করে থাকি, একটু খাতির করে থাকি, সমস্যা কোথায়? ব্যালেন্স তো মুনাফিকের জন্য করি নাই, আমরা তো 2 নম্বরের জন্য করি নাই। আপনারা যারা ফেসবুকে আমার সাথে আছেন বলেন, আপনারা আমাকে বলেন, আপনারা জানেন ফেসবুকে সবাই আমাকে চিনে, আমি অনেক মানুষকে উপকার করি। আপনি একটা ব্যক্তি বলেন যে আমি কোনোদিন কারো কাছ থেকে একটা টাকা নিয়ে উপকার করছি? হ্যাঁ, টাকাও নিয়ে না, কিছুই করে, তাহলে উপকার করলাম কেমনে ভাই? কিভাবে আমি আপনাদের উপকার করলাম? রিলেশন। মানুষ করিমের টুপি রহিমকে পরায় ধান্দা করে, আর আমি করিমের সাথে রিলেশন করছি যাতে করিম রহিমকে হেল্প করে। রহিমের সাথে রিলেশন করছি যে রহিম তোমাকে তো করিমকে হেল্প করাইছিলাম, তুমি এখন আশিককে হেল্প করো। আশিকের কাছে তদবির করছি ভাই তোমাকে আমি তো রহিমকে হেল্পটা করাইছিলাম, তুমি এখন জব্বারকে হেল্প করো। দ্যাটস হাউ আই এস্টাবলিশড এ নেটওয়ার্ক। আমার এই নেটওয়ার্কটা একদিনে তৈরি না। বাংলাদেশে অনেকগুলো সেক্টর আমাকে চিনে জানে, প্রত্যেকটা সেক্টর। আপনি এনবিআর বলেন, সব মিনিস্ট্রি, বিভিন্ন জায়গায় বলেন, আমার স্টুডেন্ট আছে, আমি যাদেরকে উপকার করছি, আমি যাদের বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করছি, সেই মানুষগুলো ওখানে আছে। এটা আমার স্ট্রেংথ। একটা ব্যক্তি বলতে পারবে না কেউ আমাকে নিজে হাতে কোনো টাকা দিছে বা কারো কাছে কোনো টাকা চাইছি বা কাউকে বলতে এই কাজটা করে দিলে তোমাকে আমি এই টাকা দেবো। একজন ব্যক্তি পালে প্রমাণ দেখায়। আমি তো এই যে কনক সরোয়ার ভাই আছেন, তিনি বিদেশে আছেন, তার ওয়াইফ তার বোন যখন অনেক নির্যাতনের মধ্যে আছে, আল্লাহ তাআলা তার পরিবারিত রহম করুক, অনেক অবর্ণনীয় কষ্ট ভোগ করছেন। আমি নিজে এই কনক সরোয়ারের বোনের জন্য কিন্তু আমি র্যাবিট কোর্টে গিয়েছিলাম। আমি এটা খোটা দেওয়ার জন্য বলছি না, কারণ আমি জানি আমি বিরুদ্ধে বলে কনক সরোয়ার হয়তো আরো 10 বার যেতেন। আই ডু অ্যাডমিট। তারপরে আপনার এমন কোনো মানুষ নেই, আমি নাম নেব না, নাম নিতে গেলে আসলে জিনিসগুলো হয়ে যাবে। এই অনলাইনে এখন যারা বড় বড় হিরো, আমি এদের 90% লোককে আমি উপকার করছি। তখন তো রেজাকে ফোন দিয়েছেন, রেজা ভাই একটু দেখেন তো, খোঁজ নেন, কেন ফোন দিয়েছিলেন?
আজকে এই কথা বলার জন্য যে আমার সাথে র্যাবের খাতির ছিল, এই কথা শোনার জন্য আমি তখন উপকার করছি? আমি আমি যখন বুঝতে পারলাম এই বাংলাদেশে প্রতিবাদ করে কিছুই শিখতে পারবো না, শুধু জেলে যেতে পারবো, তখন আমি সবার সাথে সুসম্পর্ক রক্ষা করেছি। মুনাফিকি করি নাই, বেইমানি করি নাই। সেটা ছবি ফেসবুকেও দিয়েছি যে ইয়েস আই হ্যাভ দ্যাট রিলেশন। তখনকার সময় সিনিয়র সেক্রেটারি ছিল মোজাম্মেল হক খান, তার সাথে আমার সম্পর্ক ছিল এবং সততার সম্পর্ক ছিল। তাকে দিয়ে আমি বহু লোককে উপকার করছি। আমি সেনাবাহিনীর অনেকগুলো অফিসারকে আমি চাকরি দিয়েছি। একটা অফিসার আমি নাম না নিয়েই পারছি না, মেজর সাজ্জাদ, অত্যন্ত ভালো একটা অফিসার, র্যাব থেকে ভিক্টিমে হঠাৎ করে চাকরি হারান। তাকে আমি কথা এই জন্য বলছি, আমি অনেক অফিসারকে দিয়েছি, বাট তার নামটা কেন নিচ্ছি, সাজ্জাদ যদি আমার লাইভ দেখে থাকে সেজন্য কমেন্টস করে আমি তাকে অনুরোধ করবো। বলেছিলাম যে সাজ্জাদ, তোমাকে আমি একটা প্রতিষ্ঠানে আমি জিএম অ্যাডমিন পদে আমি জব দিচ্ছি, বাট তোমাকে একটা অনুরোধ, আমি অনেক স্টুডেন্টকে অনেককে রেফার করবো, তাদেরকে তুমি চাকরি দিও। সাজ্জাদ বলছিল ঠিক আছে স্যার। আমি এটাও বলছি যে আমি শর্টলিস্ট করে পাঠাবো, অযোগ্য কাউকে পাঠাবো না, বাট তুমি কিছু লোককে চাকরি দিও। কারণ আমার কাছে মানুষ আসে বিনা টাকায় উপকার পাওয়ার জন্য, ধান্দার জন্য না। তখন মেজর সাজ্জাদ আমার সেই কথা রেখেছিল, সে আমার রেফারেন্সে 15-20টা মানুষকে চাকরি দিয়েছিল। আমারই কোর্সমেট, আমি নাম নেব না, আমি নিজে তাকে কয়েকজনকে আমি কয়েকটা জব দিয়ে প্লেস করছি। আমার সিনিয়র 23 লং কোর্সের অফিসার, 2টা অফিসারকে আমি 2 জায়গায় চাকরি দিয়েছি। ফার্স্ট লং কোর্সেরও আগের সিনিয়র অফিসার, সেরকম অফিসারকে আমি কয়েক জায়গায় আমার এখানে চাকরি পেয়েছি। কেন? আমি বাইরে এসে ধান্দাবাজি করি না, আমি বাইরে এসে আমার পড়াশোনা করে আমার যোগ্যতা বাড়াইছি। আমার প্রত্যেকটা ডিপার্টমেন্টের জীবনে যার সাথে আমার পরিচয় হয়েছে, আমার মিডিয়া যারা আমার সাথে আছেন, প্রত্যেকটা সাংবাদিক তারা বলতে পারবেন, যার সাথে একবার পরিচয় হয়েছে তাকে আমি নিজে পরে আমি ফার্স্ট তাকে কল দিছি। কারণ আই মেনটেন কমিউনিকেশন, আই মেনটেন রিলেশন, আই মেনটেন কানেকশনস। আমি একটা লাইসেন্স করছিলাম অনেকদিন আগে একটা প্রতিষ্ঠানের নামে, আমার সেখানে ট্যাগলাইন ছিল উই সিকিউর বাই কানেকশন। মানে আমি বুঝাতে চেয়েছিলাম গুড কানেকশন সামটাইমস ক্যান সিকিউর ইউ। আমার পারপাস ছিল সবাইকে উপকার করার জন্য। আমার সেই কানেকশন তো ধান্দাবাজি না। করলাম না বিএনপি, কি হবে আমার? আমি করবো না বিএনপি, যোগ দেবো না, সোয়াট। আমি যদি আজকে বিএনপিতে যোগ দিই, আমি কাপুরুষ হয়ে যাব। আমি যোগ দেবো না, আমি পুরুষ থাকবো, সোয়াট। কি আমাকে বিএনপি কিছু দিছে? হ্যাভ আই অ্যাচিভড এনিথিং? আজকে আমার এই বক্তব্য আমাকে আজকে লোকজন যদি ধোলাই করে, আমার ইজ্জত নষ্ট করে, কালকে আমাকে তারেক সাহেব জিজ্ঞাসা করবে না। আমার পাশে কি সে দাঁড়াবে? আমার পাশে আমার পরিবার দাঁড়াবে। যেমন আজকে গতকালকে পিনাক হিসাবে ভিডিও হওয়ার পরে আমার পাশে আমার পরিবার দাঁড়াইছে, আর কেউ না। আমার আত্মীয় স্বজন দাঁড়াইছে, আমার কোর্সমেট দাঁড়াইছে, আমার ব্যাচমেট, আমার বন্ধু বান্ধব তারা আমার পাশে দাঁড়াইছে। দ্যাট ইজ দ্য স্ট্রেংথ। অনেকগুলো অফিসার আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে, অনেক রিটায়ার্ড অফিসার। এমন অফিসার তাকে আমি শত্রু মনে করতাম, সেও ফোন করে বলছে ভাই তোমাকে নিয়ে অন্তত এইটা বিশ্বাস করি না। এটাই আমার অ্যাচিভমেন্ট, যে আমাকে নিয়ে এটা বিশ্বাস করে না মানুষ। আপনি চাইলে আমি চাঁদাবাজ হয়ে যাব না। চাঁদাবাজ বানাইতে গেলে যেই ব্যক্তিকে চাঁদা দিছি তাকে দিয়ে স্বীকার করান, অমুকে বলুক, আমার মামলার বাদী সে বলুক যে আমি তার কাছে কি চাঁদা চাইছি, মামলার আইও সে বলুক কি চাঁদা চাইছি, সাক্ষী বলুক কি চাঁদা চেয়েছি। দাম করে আপনি চাঁদাবাজ বলে দিলেন, এটা তো হইল না। আপনারা জার্নালিজম করেন, সাংবাদিকতা যাই করেন, অ্যাটলিস্ট ক্রস চেক করেন। আমি পরিষ্কার। তারপর আমাকে কেউ একজন ফোন করে বলছেন যে তুমি ডিজেপির হয়ে কাজ করো, হয় তুমি ব্রেক ধরো, তুমি এটা ভেঙে দাও, তুমি স্বীকার করো, তুমি ডিজেপির কাছে তোমাকে জিম্মি করে রাখছে, আমরা তাহলে বুঝে নেব। আমার সাথে খাতির থাকলে কেউ জিম্মি করে ফেলে, আমার সাথে ডিজেপির একটা কর্মকর্তার সাথে আমার যোগাযোগ থাকতে পারে। আমি আর্মি অফিসার, প্রচুর অফিসার আমাকে চিনি, আমি মিডিয়াতে আসি, তার মানে কি ডিজেপির কথা আমি চলি? আচ্ছা, তারপরে আমার বলে যে আমি যাতে সমস্ত মিডিয়া টক শো সব বন্ধ করে দিই। আমার কথা হচ্ছে যে আমি বন্ধ করে দেব, এটা আপনার লাভ কি? কেন আমাকে দিয়ে এটা করে দিচ্ছেন? আচ্ছা, তারপরে আমাকে একজন অফিসার, তিনি আমার অবশ্যই সে শ্রদ্ধেয় এবং আমি তাকে বিশ্বাস করি, হয়তো তিনি ভালো উদ্দেশ্যেই কথা বলছেন। আমাকে বলছেন যে তোমাকে নিয়ে এএসইউ এই রিপোর্ট ছিল। আমার কথা হচ্ছে এএসইউ রিপোর্টটা যে পাইছে, এএসইউর যখন আমি খিলগাঁও থানায় গাড়িটা চালায় যায়, আপনার এএসইউ লোক ওখানে দাঁড়ায় ছিল? আপনার এএসইউ লোক সুইনা রিপোর্টটা করছে, কারণ র্যাব যে রিপোর্ট বানায় দিছে সেই রিপোর্ট
কানে কানে শুনে আপনার ফিল্ড অফিসার করতে। স্যার আপনি তো দেখেন নাই, আপনি তো ছিলেন না, আপনার ফিল্ড অফিসার কোনো একজন এনসিও, সার্জেন্ট, কর্পোরাল কেউ না কেউ ছিল। তারপরে আমি যদি ডিজিএফআই গোয়েন্দার কাজ করে থাকি, বিভিন্ন আমাদের আর্মি পিএস ডাইরেক্টরের বিভিন্ন চিঠি মিঠি লিক আউট হয় জুলকারনাইন স্যারের মাধ্যমে, আমার মাধ্যমে জীবনে একটা পোস্ট দেখছেন? আমি তথ্য পাই পাবলিকের কাছ থেকে। আমি জিয়াউল আহসান ভাইগা চলে যাচ্ছিল ইয়া হয়ে, সেটা আমাকে কর্নেল মুস্তাফিজ স্যার আমেরিকা থেকে ফোন করে জানাইছে, তারপরে ছুটে গেছে। আমাকে কি ডিজিএফআই জানাইছিল? কোনোদিন কেউ দেখছেন কোনো ডিজিএফআই বা কোনো গোয়েন্দার পিএস ডাইরেক্টরের কোনো নোটশিট আমি সামনে উপস্থাপন করতেছি? কোনো একটা জায়গায় দেখছেন কেমনি ডিজিএফআই বানাচ্ছেন? পক্ষে গেলেই আপনি আমাকে একটা জায়গায় তকমা লাগাই দিবেন, ন্যারেটিভ লাগাই দিবেন, এটা কেমন কথা? আমি কালকে আপনার মতো কথা বলবো, আমি পিনাকির ভট্টাচার্যের সুরে কথা বলবো, আমি ইলিয়াসের সুরে কথা বলবো, কনক সরের সুরে কথা বলবো। এরপরে এই যে যেই মানুষগুলো এখন আপনাদের বিপক্ষে, তারা আমার বিপক্ষে যাবে না? তারা আমার ক্যারেক্টার অ্যাসাসিন করবে না? বলেন। আমার কোনো না কোনো সাইডে তো থাকতে হবে। আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করি, আমি তো আপনার ক্যারেক্টার অ্যাসাসিন করি না, আপনি আমারটা করেন কেন? আমাকে গতকালকে পিনাকি ভট্টাচার্য সুন্দর একটা কথা বলছে, আমি তার কথাটা অ্যাগ্রি করি। তিনি একটা কথা বলছেন যে আপনার ইগো আইডিওলজি নিয়ে থাকেন, সব কিছুতে অ্যালাইন হইবেন না, নিজের মতামতটা নিজের ডিফারেন্টলি দিবেন। খুবই সুন্দর কথা, আমি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমি গ্রহণ করি। পিনাকি ভট্টাচার্য আমাকে যে কথাটা বলছেন, এটা কাইন্ড অফ আমাদের মার্কেটিং থিওরির একটা অংশ। যে আপনি একটা বই আছে খুব সুন্দর, সেথ গুদিনের লেখা একটা বই, ডিফারেন্সিয়েট অর ডাই, মানে আপনি ভিন্ন কিছু করেন আর সবার মতো যদি একই জিনিস করেন তাহলে আপনি মরে যাবেন, মানে আপনার মার্কেটে ডিমান্ড থাকবে না। সো ইউ উইল হ্যাভ টু ডু সামথিং ডিফারেন্ট। সো পিনাকি ভট্টাচার্যের কথাটা খুবই সুন্দর একটা কথা, যে আপনার ইগো নিয়ে থাকেন, আপনি আপনার মানে আপনার নিজস্ব কিছু মানে আইডিওলজি নিয়ে থাকেন, সব জায়গায় অ্যালাইনমেন্টে যাবেন না। কিন্তু এখন আমার কথা হচ্ছে, এটা আমি অ্যাগ্রি করি, একই সাথে এখন আমার কিছু জিনিস যদি আমার চিন্তা চেতনা বা আমার বিশ্লেষণ যদি অন্য কারোর সাথে মিলে তারপরে অ্যালাইন হয়ে যায়, সেটাও কি ওই চাটুকারিতে অ্যালাইনমেন্ট হবে? সেটা তার মানে এই যে আমার মধ্যে ইগো বা আমার মধ্যে আইডিওলজি নেই? যদি ইগো আইডিওলজি না থাকতো তাহলে গত এই শেখ হাসিনার পিরিয়ডে কিভাবে সংগ্রাম করলাম? এই জিনিসগুলো তো আপনাদের সবকিছু বিশ্লেষণ করতে হবে, একটা দুটা বিশ্লেষণ করলে তো হবে না। আমি আপনাদেরকে একদম ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, একটা ব্যক্তি বের করে দেখান যে প্রমাণ দিতে পারবো আমি তার সাথে চাঁদাবাজি করছি। আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি যে এক জায়গায় কেউ দেখা, কোন জায়গায় জীবনে আমি কোনো পরীক্ষা থার্ড ক্লাস পাইছি? আমাকে একটা ডিপার্টমেন্ট, ঢাকা ইউনিভার্সিটি যে কোনো জায়গায় কোন টিচার বলুক, তার সাবজেক্টে আমি যখন ক্লাস করছি, আমি সেখানে আমার পার্টিসিপেশন প্রথম দু একজনের মধ্যে ছিল না। যতগুলো কোর্স করছি, যত ডিপার্টমেন্টে, প্রত্যেকটা টিচার আমাকে চেনেন। আমি কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে আমি লেকচারই করি, ইউনিভার্সিটি পড়াই না। আমি পড়াই কারণ আমি আমার মনে আছে, আমি ঢাকা ইউনিভার্সিটিতে যখন আইআরএ পড়াশোনা করি, তখন আমার এক টিচারকে বলছিলাম যে আই এম নট ফর, আমি অনেক প্রশ্ন করতেছিলাম বোঝার জন্য। তখন উনি বললেন যে আপনার যেটা জানার কথা। আমি স্যার, আমি সার্টিফিকেটের জন্য এখানে পড়তে আসি নাই, আমি পড়তে আসছি শিখতে, কারণ আমি তো এই সার্টিফিকেটে চাকরি করবো না। তা আমি কনসেপ্টগুলো ভালো করে বোঝার চেষ্টা করতাম, আর সেই বোঝার কারণেই আমি কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে পড়ানোর সুযোগ পাই। আমি যে জায়গায় একবার লেকচার দিয়েছি সেখানে আমাকে দ্বিতীয়বার ডাকছে তারা, কারণ আমি বিষয়গুলো বুঝি, পড়াইতে পারি। আমাকে আপনারা, আমি যা বলেন আমাকে লাইভে নিয়ে আমাকে চ্যালেঞ্জ করেন, আমাকে কানেক্ট করে তারপর চ্যালেঞ্জ করেন। আচ্ছা, তারপরে আর্মির আমাকে দেখেন, এই যে র্যাবের আমার মুভ অর্ডার, আমাকে কবে র্যাব থেকে মুভ অর্ডার করে সেটা যেখানে দেখেন। তারপরে আমাকে আর্মির এই যে দেখেন, আমার রিটায়ারমেন্টের পরে আমার এই যে পাসপোর্ট, আমি যে আর্মিট করে যাই পাসপোর্ট জমা দিয়ে আসি, লেখা আছে দেখেন, কার স্বাক্ষর করা দেখেন। আচ্ছা, তারপরে এইটা হচ্ছে আমার রিটায়ারমেন্টের ডকুমেন্ট, দেখেন এই যে ডকুমেন্ট আমাকে এই যে দেখেন, এই দেখেন সমাপ্তিকাল, এই লেখা দেখেন, লেখা আছে প্রিমিচুয়ার রিটায়ারমেন্ট, এই যে দেখেন কত ধারা, ওই যে লেখা আছে এত, কোন ধারা অনুযায়ী, এই যে সরি, এই যে দেখেন এখানে দেওয়া আছে কত ধারা, কি অনুযায়ী আমাকে অকালীন অবসরে পাঠায়। আপনারা বলে দিলেন যে চাঁদাবাজি কারণে তাকে চাকরি থেকে বের করে দিছে, এত সোজা। আচ্ছা, তারপরে আমি তখন হার মানি নাই, হার না মেনে আমি গভীর রাতে 2টা-3টার সময় হবে, আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার প্রতি। এই মানুষটা আমাকে অনেক বড় উপকার করছে, যে একজন আমার লাইফে আমি কল্পনা করতে পারি না একটা সেনাপ্রধান কোনো অফিসারের সাথে এইভাবে কথা বলবেন। আমি রাত 2টা-3টার সময় যখন ইকবাল করিম ভূঁইয়াকে ফোন দেই, তখন আমার ফোনটা কেউ মিলাইতো না। ফোনটা মিলিয়েছিল এই কারণে, কারণ ওনার এপিএস ছিল
মেজর খুব সুন্দর মেজর আলী রেজা মেবি, এবং খুব সুন্দর আলী রেজা স্যার ব্রিগেডিয়ার, অত্যন্ত ভদ্রলোক, খুব ভালো অফিসার। আমি তাকে বিএম হিসেবে পেয়েছিলাম। এই আলী রেজা স্যার মনে করে তার পিএ, আমি যখন ফোনে বললাম যে আমি মেজর রেজা বলছি, তখন পিএ সরাসরি চিফকে সে রাত 2টা-3টার সময় কল মিলাই দিছে। তখন ইকবাল করিম ভিহা বললেন যে তুমি কে? স্যার আমি মেজর রেজা। হ্যাঁ রেজা, কী ব্যাপারে এত রাতে তুমি? তিনি মনে করছিলেন তার এপিএস মেজর রেজা। পরে তার কথা যখন আমি বুঝতে পারলাম যে তিনি আমাকে অন্য কেউ ভাবছেন, তখন আমি বললাম যে স্যার আমি সৈয়দপুর থেকে বলছি। অ্যান্ড দেন আমি তাকে তখন পুরো ঘটনা বললাম যে স্যার আমার রাত বিরাতে যখন তখন আমাকে কোটা বিনকারির নামে আমাকে খালি হয়রানি করা হচ্ছে। 8-9 মাস 10 মাস পার হয়ে গেছে, কোটা বিনকারি শেষ হয় না। এটা মানসিক নির্যাতনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমি। এবং তৎকালীন জিওসি জেনারেল সাব্বির তিনি জানেন বিষয়টা, কর্নেল শাহরিয়ার জানেন, কর্নেল হাসান ইমাম জানেন, ইমাম হাসান মৃধা জানেন কি অবর্ণনীয় অত্যাচার আমি সহ্য করছি। অ্যান্ড ওই ইউনিটে কতগুলো জুনিয়র অফিসার ছিল অসাধারণ, ছেলেগুলো আমার জন্য খুব কষ্ট করছে। আমি এত মানসিক টর্চার ছিলাম। তখন দিদেন লেফটেন্যান্ট রিফাত, চমৎকার একটা অফিসার, আমি জানি না এখন সে মেজর লেফটেন্যান্ট কোনো হয়েছে কিনা, ওই ছেলেটা আমার জন্য অনেক কষ্ট করছে। তখন আমি এদের সাথে অনেক সময় মানসিক চাপে দুর্ব্যবহার করতাম। ক্যাপ্টেন রায়হান নামে একটা অফিসার ছিল, খুব ভালো একটা অফিসার। তারপরে লেফটেন্যান্ট মারুফ, আমি সারা জীবন এদের কাছে কৃতজ্ঞ থাকবো, এই অফিসারগুলো আমার পাশে দাঁড়াইছিল তখন। তারপরে ডিজেন টুয়াইসি ছিল মেজর রায়েত, খুব ভালো একজন অফিসার। তিনি কোটা বিনকারের অন্যতম মেম্বার ছিল, কিন্তু কোটা বিনকারের সভাপতি দুষ্টামির কারণে তিনি অনেক কিছু চাইয়া বুঝেও কিছু করতে পারেননি, কারণ একটা মেম্বার কিছু করতে পারেন না। ইট ওয়াজ ডাইরেক্টেড ফ্রম দ্য হায়ার অথরিটি আমার বিরুদ্ধে কি করতে হবে। তখন এই ইকবাল করিম ভিউ আমাকে বললো তুমি একটা ডিও লেখো। আমার সিও বলছে তুমি অ্যাপেন্ডিক্স যে সাবমিট করো। আমি যদি অ্যাপেন্ডিক্স যে সাবমিট করি, আর্মিতে চাকরি ছাড়তে গেলে, স্বেচ্ছায় অবসরে গেলে অ্যাপেন্ডিক্স যে সাবমিট করতে হয়। এটা করতে গেলে এই ব্রিগেড কমান্ডার সাইন করবে, জিওসি সাইন করবে, তারপর এমএস সাইন করবে, মিলিটারি সেক্রেটারি করবে, তারপর সেনাপ্রধান, লম্বা প্রক্রিয়া। অতদিনের মধ্যে আমি স্যান্ডউইচ হয়ে যাব। তখন আমি চিফকে বললাম, ইকবাল করিম ভিউ স্যার, স্যার আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা আছে, বাইরের অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার, প্লিজ আমার জন্য যেটা ভালো আপনি তাই করেন। তখন আমাকে অকালীন অবসর দেওয়া হয় এই ইকবাল করিম ভিউয়ের বদান্যতায়। অ্যান্ড আমার ওই ঘটনা সহ আরও কিছু ঘটনায় তিনি তখন বুঝতে পারলেন যে জিয়া আর্মিটাকে ধ্বংস করছে। তারপর পরে জিয়াউল হাসানকে ইকবাল করিম ভুঁইয়া স্যার তাকে পিএনজি করেন। আমি অন্যতম প্রথম দিকের অফিসার যিনি ক্রস ফায়ারকে ডিনাই করেছিলেন। আমাকে সেই জন্য পুরস্কৃত করার কথা। আমি যখন খিলুয়া থানায় গাড়ি নিয়ে যাই, আমাকে পুরস্কৃত করার কথা। সেখানে আজকে আমার চরিত্রহনন করছেন আপনারা। মনে রাখবেন আল্লাহ আছে উপরে। আমি সবসময় একটা কথা বলি, আল্লাহ তাআলা যদি চান বেইজ্জতির মধ্যে ইজ্জত ঢেলে দিতে পারেন। কুলিল্লাহুম্মা লাহুমুল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যার অর্থটা জানেন তারা অবশ্যই বুঝেন। আল্লাহ যাকে যখন খুশি তিনি সম্মান দিতে পারেন, ক্ষমতা দিতে পারেন, এবং সম্মান, ক্ষমতা, ধন সম্পদ সবই ছিনিয়ে নিতে পারেন। আল্লাহর প্রতি আমি বিশ্বাস রাখি। আমি যেরকম ছিলাম আমি সেরকম তেমনই থাকবো। তবে আমাকে যারা গঠনমূলকভাবে আমাকে ওয়ান টু ওয়ান যারা পরামর্শ দেন, আমাকে অনেক সমালোচনা করেন, আমি অবশ্যই সেটা আমি খেয়াল করবো। আমাকে অনেকে ইনবক্সে অনেক কিছু ধরা দেন যে ভাই আপনি এটা বেশি বলছেন, আই অ্যাকসেপ্ট। সেদিন একটা ছেলে আমাকে এক জায়গায় আমার ইনবক্সের মধ্যে আমাকে সমালোচনা করে কিছু কথা বলছে, যে জায়গায় এত বেশি এটা করেন না, একটু কমায় বলেন। আমি ফিল করছি হ্যাঁ, হি ইজ রাইট। কারণ আসলে তো সত্য কথা, কিছু জিনিস তো আসলে আমাদের করা উচিত না। যাই হোক, যারা ভালোবাসেন তাদেরকে অনুরোধ করব, দয়া করে ওই আমাকে কিছু লোক কি করেছে গতকালকে ঘটনার পরে আমাকে খালি ওই হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে খালি লিঙ্ক পাঠায়, খোঁচা দিয়ে মনে করা দেন আমার ভিতরে ব্যথা কতটুকু লাগলো। এইটা আবার কিছু পার্টি আছে ইনবক্সে সমবেদনা জানায়। পারলে ডিফেন্ড করেন, এটা হচ্ছে সততা। পারলে আমার পক্ষে আপনারা দুইটা কথা পোস্ট দিয়ে লেখেন, এটাকে এইভাবে ডিফেন্ড করেন। আর আমি যেটা জানি বারবার মনে করায় করে আমাকে খোঁচায় ইনবক্সে পাঠানো দরকার না, আমি জানি। আর আমি আর্মি নিয়ে কিছু কথা এই জন্য বলি, কারণ শেখ হাসিনার সময় আর্মিকে ধ্বংস করে দিয়েছে। আমি এই আর্মিতে বিলং করি, আর্মি হচ্ছে আমার একটা ফ্যামিলি। আমি এই আর্মির প্রতি আমার হিউজ ইমোশন। এই আর্মিতে কেউ আঘাত করলে আমার কাছে আঘাত লাগে, তাই আমি প্রশংসা করে হোক যে করে হোক এই আর্মিটাকে আমি ঐক্যবদ্ধ করতে চেয়েছি। আমি গতকালকে ব্রিগেডিয়ার হাসান আসিফ স্যারের সাথে কথা বলেছি, খোঁজ নিয়ে দেখেন
ব্রিগেডিয়ার হাসান নাসির স্যারকে আমি নিজে বলছি, স্যার আপনার উচিত সেনাপ্রধানের সাথে সরাসরি বসা। আমি সেনাপ্রধান স্যারকে অনুরোধ করেছি অন্য কারো মাধ্যমে, নিজে না হোক, যে সেনাপ্রধানের জন্য হাসান নাসির স্যারের সাথে বসে। হাসান নাসির স্যার আমাকে বলতে আমি তাকে কেন ফোন দেবো, তিনি তো আমাকে ফোন দিতে পারতেন। তার জায়গা থেকে সে ঠিক হতে পারে, কিন্তু এই ইগোটাকে কম্প্রোমাইজ করলে আমরা সবাই যদি এক জায়গায় বসি, মুখোমুখি বসে যদি তর্কও করি, সমাধান আসবে। হাসান নাসির স্যার আমাকে আরেকটা কথা বলছেন যে আমি যতদিন মধ্যে আমি রাইট পথে আসি ততদিন মধ্যে আমি অন্যের কাছে যাব না। বাট আমি বলবো স্যারকে এখন অনুরোধ করবো, স্যার আপনি রাইট পথে থাকলেও অনেক ক্ষেত্রে রাইট থাকার পরেও বিনয়টা মানুষকে মহান করে। অ্যাপোলজি ডাজন্ট মিন দ্যাট ইউ আর দ্য অফেন্ডার, সামটাইমস অ্যাপোলজিস মিন ইউ আর গিভিং ইম্পর্টেন্স অন রিলেশনশিপ। কারোর কাছে ক্ষমা চাওয়া, সরি বলা মানে আপনি দোষী না। সন্তান ভুল করার পর মা বাবা সন্তানকে সরি বলে, মানে সন্তানকে বকা ঝোকা অনেক কিছু দেওয়ার পরে সন্তান ভুল করছে, তারপর সন্তানকে বকা দিলে বাপ মা আবার মাপ চায়। তার মানে কি সন্তান বাপ মা তারা শাসন করে ভুল করছেন? না, বাপ মা চান সন্তানের সাথে সম্পর্ক ভালো থাকুক। আমি এখনো চাই যে সবার সাথে রিলেশনটা ঠিক থাকুক। আপনারা আর্মির মধ্যে বিভাজন করেন না। আমার অল রিটায়ার্ড অফিসার, আমি এই লাইনে এখন সবাইকে অনুরোধ করে বলছি, অল রিটায়ার্ড অফিসারকে আমি অনুরোধ করি, স্যার উই মাস্ট বি ইউনাইটেড। যারা আর্মিকে ভাঙতে চায় ভেঙে যাবেন না। আমি আজকের পর থেকে আমি জানি আমাকে নিয়ে যে ব্রিগেডিয়ার সাহেব আজে বাজে কথা পাঠাইছে, বাট এটা আমি হাসান নাসির স্যারকে মিন করছি না, আমি কথাটা বলে নিলাম। দেয়ার আর ফিউ মোর ব্রিগেডিয়ার্স আই নো। কে আমাকে নিয়ে কি পাঠাইছেন আমি জানি। আমি সেই ব্রিগেডিয়ার সাহেবকে বলবো, আপনার সম্পর্কে অনেক আজে বাজে জিনিস আমার কাছে আসছিল, আপনার পরিবার ফ্যামিলি সহ অনেক আজে বাজে নুট জিনিস আসতে, আমি কোনোদিন কাউকে সেটা দিই নাই, আমি পোস্টও দিই, শেয়ারও করি নাই। কারণ অন্যের দোষ গোপন রাখলে আল্লাহ তাআলা তার দোষ গোপন রাখে। আপনি ফজলে আকবরের পিছনে লাগছেন, আমার পিছনে লাগছেন। আমি তারুণ্যের প্রোগ্রামে বক্তব্য দিয়েছি, আপনার কাছে জেলাসি তৈরি হয়ে গিয়েছে। আপনার এগুলো তারা কিছুই দামায় রাখতে পারবেন না। আমি সেই ব্রিগেডিয়ার স্যারের কাছে যদি আমার ক্ষমা চাইতে হয়, আমি তার কাছে ক্ষমা চাইবো অপরাধ না কইরা। আমি তাও সম্পর্ক ঠিক করতে চাই। যত রিটায়ার্ড অফিসার আছে আমি সবার কাছে আমি হাত জোর করে আপনাদেরকে অনুরোধ করি, আপনারা কি চান? আপনার কাছে মাপ চাইতে হবে স্যার? আমি এসে মাপ চামু কিসের জন্য বলেন? তাও আমি আসবো, কিন্তু তাও আপনারা ইউনাইটেড হন। আপনারা ইউনাইটেড না হইলে নিজেরা মিউচুয়ালি ডিস্ট্রাকশন দেখবেন। এই সুযোগ মানুষকে দিয়েন না। আর সেনাপ্রধান যদি কোনো কিছু না করে, সবাই মিলে একসাথে চলেন, ক্যান্টনমেন্টে যাই। আর্মিতে আন্দোলন জিনিসটা মানায় না। আর্মি হচ্ছে ডিসিপ্লিন ফোর্স, একটা প্রক্রিয়া আছে আমাদের। আমরা রিটায়ার্ড অফিসারে এক হইতে পারি না, সেনাপ্রধানকে দোষ দিয়ে কি করবো? আমাদের মধ্যে দুনিয়ার বিভাজন। রাওয়ার সভাপতি চেয়ারম্যান কর্নেল হক স্যার একভাবে চলেন, আবার ওখানে ব্রিগেডিয়ার শামস আছেন, তিনি তার মতো চলেন। ফজলে আকবর স্যার হয়তো এক পথে আছেন, ওখানে আমাদের কর্নেল ইসাক আছেন, তিনি তার মতো চলেন। এক একজন এক একভাবে চলতেছে। এত গ্রুপিং থাকবে কেন? রিটায়ার্ড অফিসার একটা কমিউনিটি। সবচেয়ে বড় ব্যর্থতা আমি মনে করি রাওয়ার চেয়ারম্যান এখানে কর্নেল আব্দুল হক স্যারের। আপনাদের প্রতি আমাদের অনেক বেশি এক্সপেকটেশন ছিল স্যার। আপনি অফিসিয়ালি দায়িত্বপ্রাপ্ত রিটায়ার্ড অফিসারদেরকে একত্রিত করা, সেটা আপনি পারেন নাই। আপনি সেই দায়িত্ব নিয়ে উল্টা, স্যার আপনি কি ভুলটা করেছেন? আপনি আপনার ইলেকশন ম্যানিফেস্টো নিয়ে চিন্তা চেতনা করছেন। আপনি এখানে সেনাপ্রধানের প্রশংসা করে লিপ্ত হয়ে গেছেন। কেন স্যার? রাওয়ার চেয়ারম্যান সেনাপ্রধানের প্রশংসা করবে কেন? এটা তো ঠিক করেননি হক স্যার। আপনার উচিত ছিল সব অফিসারদেরকে এক জায়গায় ডাকা। আপনার কাছে সবাই অভিযোগ করবে, সবাই আপনার কাছে আসবে। আপনার ভুলের কারণে আজকে আমরা অনেক অফিসার নানান প্রশ্নের মুখোমুখি হচ্ছি। আর বাংলাদেশের সমস্ত জাতিকে বলবো, আপনারা সত্যের পথে থাকেন। আর আজকে আমি একটা কথা বলতেছি, আমি আমার কোনো পলিটিক্যাল দলের প্রতি আমি সত্যি কথা অন্ধ না, কোনো দলের প্রতি না। আর কোনো দলের প্রতি এতটা আমি হয়ে যাই নাই, ওই দলে যোগ না দিলে আমার একদম সবকিছু না উজাড় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে কমপ্লিট ফ্যামিলি প্যাকেজ দিয়েছে। আমি খুব সুখে আছি ফ্যামিলি নিয়ে। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আমার কোনো ডিমান্ড নাই। আমি যা বেতন পাই। আরেকটা কথা, চাঁদাবাজি দিয়ে চলি। আমি একদিনের জন্য বেকার হইনি। আমি এই ফেসবুকে আরেকটা কথা বলি, প্রচুর লোককে, সেদিন আমি মিডিয়ার কিছু লোককে বলছি আমি, যে আমার জীবনে ব্যবসা হইতে পারি নাই, কারণ আমি বেকার হই নাই। আমি আমার চাকরি জীবনে কোনোদিন আমি বেকার হইনি, একদিনও না। এই জিয়াউল আহসানরা আমাকে এক জায়গায় চাকরি খাইছে, আর 10টা জায়গায় আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে, কারণ আমার যোগ্যতা আছে। আমি ব্রিটিশ আমেরিকার টোবাকোর যখন চাকরি ছাড়তে হয়েছে, আমার সাথে সাথে আর 3টা জায়গায় জব অফার আসছে। বসুন্ধরায় যখন আমাকে সায়েন্স আনবির আমাকে যথেষ্ট সে গুরুত্ব দিতেন, তার ওখানে যখন তিনি আমাকে জবের কথা বললেন,
সেখানেও আমাকে দুনিয়ার ভেটো দাঁড়ায় গেল, করলাম না জব। সাথে সাথে আরো বড় জায়গায় আমার জব অফার আসছে। আমি ইউএসএড এর মতো প্রতিষ্ঠানে যখন জয়েন করি, সেখানেও ইউএসএড, আরেকটা কথা ভুলে গিয়েছি, ইউএসএড এর অধীনে একটা প্রজেক্ট ছিল ওয়াইল্ড টিম, সেখানে আমি চাকরি করেছি এবং সেখানে আমি চাকরিটা আমার ছাড়তে বাধ্য হয়েছিলাম। কেন জানেন? কারণ একটা জেল খাটা আসামিকে, কোনো একটা অফিসার, তার জেল হয়েছিল 4 বছর, সেই অফিসারকে জেল থেকে ছাড়া পাওয়ার পরে দুনিয়ার কোথাও তার চাকরি হচ্ছিল না। তখন আমি তার জেল জীবনটাকে, আমি আমার আরেকটা বন্ধুর ওখানে চাকরি, কারণ এটা আমার 2 নম্বরই হতে পারে, বাট আমার উদ্দেশ্য ছিল মহৎ। আমি তখন তাকে আমি আমার একটা বন্ধুর প্রতিষ্ঠানে তাকে আমি কিছুদিন প্রশিক্ষণ করাই যে তুমি কিছু কাজটা শেখো। তখন আমার ওই বন্ধুকে বলছি যে তোর এই কোম্পানির যদি তাকে সার্টিফিকেট দেস, তাতে তাকে কতদিনের অভিজ্ঞতা সার্টিফিকেট দেওয়ার মতো সে যোগ্য। সে বলছে সে যা কাজকর্ম যা জানে, তাতে একটা প্রতিষ্ঠানে 4-5 বছর চাকরি করলে একটা মানুষ এই অভিজ্ঞতা অর্জন করতে পারে। আমি তার মধ্যে এক্সপার্টাইজ গ্রো করে তার একটা সিভিতে তার ওই 4 বছর যেটা জেলে ছিল সেই জায়গাটা তাকে আমি একটা অভিজ্ঞতা গ্যাপটাকে, ভ্যাকুমটাকে আমি অভিজ্ঞতা দিয়ে পূরণ করে দিয়েছিলাম যে সে হ্যাঁ এই কাজগুলো জানে এবং সে এই কদিনে এই কাজগুলো শিখছে। সে জেলে থাকুক আর যেখানে থাকুক, তাকে কাজ শিখাই নিছি আমি। তারপরে তাকে আমি ওই প্রতিষ্ঠানে জব দিয়েছিলাম। আমি তার ওই তথ্য গোপন করার কারণে, কারণ আমি তথ্য গোপন না করলে সে জীবনে চাকরি পেত না, সেই কারণে আমাকে চাকরি ছাড়তে হয়েছিল। অ্যান্ড শুধু তা না, ওই অফিসারের জন্য তৎকালীন ডিজির কাছে আমি কোনো একজন অফিসারকে দিয়ে বলাইছিলামও যে স্যার ওনার পিছনে যেন ডিজিপি লেগে না থাকে, সেটাও সেই অফিসার জানে। দুর্ভাগ্য সেই অফিসার কোনোদিন এই কথাটা কোথাও পোস্ট দেয়নি, বলেও নাই, হয়তো ভুলে যেতে পারে। বাট এতটুকু ত্যাগ কোন অফিসার করবে? কে সাহস নিয়া একটা জেল থেকে সদ্য ছাড়া পাওয়া 4-5 বছরের জেল খাটা একটা ব্যক্তিকে কে চাকরি দিবে বলেন? ওই মুহূর্তে এরকম ব্যক্তিদের সাথে যোগাযোগ করাই হারাম ছিল। এটা যাই হোক, আমি আর মানে কিছু বলতে চাই না। আমি আমার প্রতি আল্লাহ, আমার নিজের প্রতি বিশ্বাস আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে। আমি আমার অবস্থান থেকে উত্তর দিলাম, বাকিটা আপনাদের প্রতি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।